আজকে আমাদের জীবন বিজ্ঞানের পরিবেশ চ্যাপ্টার, যেটা আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি, তার দ্বিতীয় চ্যাপ্টার। মাধ্যমিকেরও আর 1 মাস বাকি নেই এবং আমি অলমোস্ট, আমার মনে হয় পরিবেশটাই শুধু ছিল না, এটা হয়ে গেলে অ্যাকচুয়ালি সমস্ত চ্যাপ্টার এই চ্যানেলে, অক্সিজম মাধ্যমিক চ্যানেলে আমার করানো সমস্ত ক্লাস কভার হয়ে যাবে, যেটা তোরা এই চ্যানেলের ভিডিও সেকশন কিংবা লাইভ সেকশনে খুঁজে পেয়ে যাবি। তবুও আমি মাধ্যমিকের আগেও অবভিয়াসলি ওয়ান শট ক্লাস নেব, গোটা জিনিসটাকে রিভাইজ করাবো, কি আসতে পারে সমস্ত কিছুই ডিসকাস করব, সেটা নিয়ে খুব একটা চিন্তা করার ব্যাপার নেই। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, তার লিংক ডেসক্রিপশন এবং কমেন্টে থাকবে, যেখানে আমরা যে ক্লাসগুলো আপলোড করতে চলেছি বা এরপরে লাইভ ক্লাস শুরু হবে দুপুরবেলার দিকে, ওয়ান শট ক্লাস, সেগুলোর সমস্ত আপডেট ওই টেলিগ্রাম চ্যানেলে যাবে। তো আজকে আমরা পরিবেশের দ্বিতীয় ক্লাস নেব, যেদিন আমরা মেনলি জীব বৈচিত্র্য এই জিনিসটাকে নিয়ে পড়বো। কারণ প্রথম ক্লাসে আমরা পরিবেশ দূষণ, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, তার রিলেটেড বিভিন্ন রোগ, নাইট্রোজেন চক্র, এগুলো আমি পড়েছি। এবং আমি অ্যাকচুয়ালি যখন এই জীববৈচিত্র্য আজকে পড়াবো, তার আগে আমি যখন ক্লাস 10-এর বইগুলো নিয়ে দেখছিলাম যে কি রয়েছে, আমি সত্যি বুঝলাম যে কেন লোকের পড়াশোনাটাকে খুব অদ্ভুত, বোরিং এবং মনে হয় যে নম্বর পাওয়ার জন্য। কারণ ওই রকম ভাবেই লেখা এবং ওরকম ভাবেই পড়ানো হয়। মানে প্রথমেই জীববৈচিত্র্য একটা সংজ্ঞা দেখছিলাম, যে আমাদের জলভূমি এবং স্থলভূমিতে যে জীবেদের মধ্যে যে মানে মানে এটা তো লোকে, মানে এই রকম যদি আমাকে বলে যে এটা সংজ্ঞা মুখস্থ করো, তাহলে তো মুখস্থই হবে ভাই। পড়াশোনার মধ্যে তো তার মধ্যে আর কোনো, মানে যে কোনো জিনিস যদি, মানে সেটা যদি আমার মাথায় না ঢোকে, আমি যদি মনে টাচ না করে, তাহলে স্বাভাবিক আমি কি করে বুঝবো, আর কি আমার জ্ঞান হবে, আর কি করে আমি লং টার্মে মনে রাখবো। কারণ যেরকম ভাবে সংজ্ঞা লেখা এবং ওইভাবেই পড়ানো হয়, ওইভাবেই লোকে চায় যে ওরকম ভাবেই লেখা হোক, তাহলে তো স্বাভাবিক সে সেটা মুখস্থই করবে এবং স্বাভাবিক সে 1 মাস পরে সেটা ভুলে যাবে। সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ জীববৈচিত্র্যকে পড়ানো হচ্ছে 1 মাস পরে ভুলে যাওয়ার জন্য নয়। তুই যদি জীববৈচিত্র্য ভুলে যাস, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে আমরা টিকে রয়েছি কারণ জীববৈচিত্র্য রয়েছে, তাই সেই জন্যই মানুষ টিকে রয়েছে। যদি জীববৈচিত্র্য না থাকে, তাহলে মানুষও টিকবে না, আমরা থাকবো না। তাহলে আমরা যদি না থাকি, তাহলে কে নম্বর পাবে, আর কে মাধ্যমিক দেবে, আর কিসের কি এত কিছু, কিছুই থাকবে না। সেই জন্য আমার সবসময়, আমি পড়ানোর সময় চেষ্টা করি যে বোঝা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। লিখে তো তুই নিবি, নম্বরও তুই পেয়ে যাবি, কিন্তু যখন তুই বুঝবি, তখন তুই যে কোনো কিছু করতে পারিস। তো আজকে আমরা জীববৈচিত্র্য পড়বো। এটা একটা ছোট্ট ক্লাস, কিন্তু আমরা এমন ভাবেই পড়বো যাতে তোদের কনসেপ্টের কোনো জায়গায় কোনো রকম খামতি না থাকে। এবং এই ক্লাসটার পরে জীববৈচিত্র্য মানে পরিবেশের যেটা শেষ অংশ, সেটা তোদের ক্লিয়ার হবেই। বাকি তো তোরা পড়েইছিস এবং আমার মনে হয় একটা নতুন আঙ্গিকে দেখ। তো যেটা বললাম যে জীববৈচিত্র্য, এই জিনিসটা আমরা পড়বো। জীববৈচিত্র্য দেখ, এর মধ্যে কিছুই ব্যাপার নেই। জীব, জীব মানে কি? যাদের জীবন রয়েছে। কাদের জীবন রয়েছে? জীবন রয়েছে যে কোনো গাছ মানে উদ্ভিদ, যে কোনো প্রাণী এবং যে কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক, অর্থাৎ যা যা জীবজ, অর্থাৎ যাদের জীবন রয়েছে। জীবন কাদের রয়েছে? উদ্ভিদদের রয়েছে, প্রাণীদের রয়েছে, ব্যাকটেরিয়াদের রয়েছে, ছত্রাকদের রয়েছে। অর্থাৎ যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই সমস্ত ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরও জীবন রয়েছে। কিংবা যে সমস্ত গাছপালা, আমরা, প্রাণী, বিভিন্ন প্রাণী, তার মধ্যে অনেক ছোট ছোট প্রাণী আছে, বড় বড় প্রাণী রয়েছে। অর্থাৎ এদের প্রত্যেকের প্রাণ আছে। প্রোটোজোয়া, পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরাস, প্রত্যেক প্রাণীদের মধ্যে প্রাণ আছে এবং প্রত্যেক উদ্ভিদদের মধ্যে প্রাণ আছে, প্রত্যেক ব্যাকটেরিয়াদের মধ্যে প্রাণ আছে। তো আমরা প্রত্যেকে হচ্ছে জীব। এই যে বিভিন্ন ধরনের জীব রয়েছে এই পৃথিবীতে, জীবেদের এই যে বিভিন্ন ধরন, ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ, বুঝতে পারছিস? একটা ব্যাকটেরিয়া যাকে তুই খালি চোখে দেখতে পাস না, সেখান থেকে সব থেকে বুদ্ধিমান জীব মানুষ দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড় চেহারার হাতি দাঁড়িয়ে রয়েছে, এবং ব্যাকটেরিয়াও রয়েছে যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, গাছ রয়েছে। এই যে ডিফারেন্ট টাইপ অফ জীব এই পৃথিবীতে এক্সিস্ট করছে, সেটা জলে হতে পারে, ডাঙায় হতে পারে, এটাই তো জীববৈচিত্র্য। দিস ইজ দ্য বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীবেদের যে বৈচিত্র্য, যেখানে আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ, হাতি, গাছপালা, শৈবাল, ছত্রাক, এই যে বিপুল পরিমাণ ডাইভার্সিটি রয়েছে, দ্যাট ইজ জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য মানে কি? এই যে পৃথিবী, এই যে পৃথিবীর যে বাস্তুতন্ত্র, তার মধ্যে ডাঙা রয়েছে আর জল রয়েছে। তো এই ডাঙায় এবং জলে, মানে
স্থলভূমি এবং জলভূমিতে এই যে যত জীবজ রয়েছে, যত লিভিং অবজেক্ট রয়েছে, তাদের মধ্যে এই যে বিশালতা, তাদের মধ্যে যে এই বিভিন্নতা, তাদের মধ্যে যে ডিফারেন্স, এত জীব, এটাকেই আমরা জীব বৈচিত্র্য বলি। আমার মনে হয় সংজ্ঞা তোরা পড়ে নিতে পারবি, তবে পরীক্ষায় তুই যদি এটা লিখতে পারিস যে এই পৃথিবীতে স্থলভূমি এবং জলভূমিতে এই যে বিভিন্ন ধরনের জীব রয়েছে, যেখানে আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া থেকে মানুষ, পাখি, কৃমি, পোকামাকড়, গাছপালা, শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, এত কিছু রয়েছে, এটাই জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য মানে এর থেকেই তো আমরা সবকিছু পাই, সবকিছু তো এটা থেকেই পাই ভাই। মানে আমরা পুরো পৃথিবী চলছে কি কেন, পৃথিবী টিকে আছে কেন, এই জীববৈচিত্র্যের ওপরই। কারণ এই জীববৈচিত্র্যই তো আমাদেরকে খাবার দিচ্ছে, আমাদেরকে না, মানে সবাইকে খাবার দিচ্ছে। আমি কাকে খাচ্ছি? আমি গাছকে খাচ্ছি, না হলে আমি প্রাণীকে খাচ্ছি। নয় আমি চিকেন মাটন খাচ্ছি, না হলে আমি এই ভাত রুটি খাচ্ছি যেগুলো ধান থেকে, যেটা গাছ। তাহলে আমাদেরকে খাদ্য দিচ্ছে জীববৈচিত্র্য। বাকিরাও তাই খাচ্ছে, বাকিরাও যে খাবার পাচ্ছে, বাকিরাও খাবার কোথা থেকে নিচ্ছে? বাকিরাও খাবার এখান থেকেই নিচ্ছে, এই জীববৈচিত্র্য থেকেই নিচ্ছে। বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, ছোট মাছ শৈবালকে খাচ্ছে। তাহলে এই যে পুরো জিনিসটা, সবাই জীববৈচিত্র্যের অংশ, এবং আমরা একে অপরকে খাদ্য হিসাবে নিচ্ছি। তাহলে জীববৈচিত্র্য থেকে আমি খাদ্য পাচ্ছি। আমি যদি শুধু মানুষের কথা বলি, যে আমরা খুব স্বার্থপর, তাই আমি যদি বলি জীববৈচিত্র্য থেকে শুধু মানুষের কথা, মানুষ কি নিচ্ছে, বাকিদের কথা ভুলে যাই, তাহলে মানুষ জীববৈচিত্র্য থেকে খাবার নিচ্ছে। তুই নয় গাছ খাচ্ছিস, নাহলে বিভিন্ন অন্যান্য প্রাণীদের খাচ্ছিস। এখান থেকেই তুই বিভিন্ন ওষুধ তৈরি করছিস, জীববৈচিত্র্য থেকে। শিংকোনা গাছ থেকে, সর্পগন্ধা গাছ থেকে তুই ওষুধ তৈরি করছিস। এই জীববৈচিত্র্যের জন্যই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা হচ্ছে। জীববৈচিত্র্য আছে বলেই তো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা হচ্ছে। মানে অবভিয়াসলি, মানে আমি যদি বলি যে আজকে যদি ধর বাঘ, তুই ভাবলি যে আমি সব বাঘকে মেরে ফেলবো, তাহলে বাস্তুতন্ত্র ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যে কোনো এক, ধর তুই ভাবলি সব হরিণকে আমি মেরে ফেলবো, তাহলে বাঘ খাবে কি? বাঘ তাহলে খেতে পারবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সংখ্যায় থাকা প্রয়োজন, মানে জীবের একটা নির্দিষ্ট সংখ্যায় থাকা প্রয়োজন। কোনো একটা জীব যদি আমি হঠাৎ করে সরিয়ে দিই এই পৃথিবীতে, হঠাৎ করে বললাম আমি সব গাছ কেটে ফেলবো, গাছ কেটে আমি শুধু বাড়ি তৈরি করবো, তাহলে অক্সিজেন কে দেবে ভাই? তাহলে এই যে গোটা বাস্তুতন্ত্রের যে ভারসাম্য, সেটা কিন্তু এই জীব বৈচিত্র্যই নির্ধারণ করছে। অর্থাৎ যদি কোনো একটা কিছু বন্ধ হয়ে যায়, গাছ নেই, আর তুই এক্সিস্ট করবি? তুইও এক্সিস্ট করবি না। গাছ না থাকলে প্রাণও থাকবে না। আবার শুধু গাছ রয়েছে, আমরা নেই, আমরা না থাকলে তো পড়াশোনা নেই, ছেড়ে দেয়, আর কোনো ঝামেলাই মিটে গেল। যাই হোক, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা হচ্ছে, জলবায়ু নিয়ন্ত্রণ করছে অবভিয়াসলি। গাছ, প্রাণী, এরা প্রত্যেকে জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। সবাই মিলে যে জলবায়ু কিরকম হবে সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ জলবায়ুর ভারসাম্য, সেটাও নিয়ন্ত্রণ হচ্ছে বায়োডাইভার্সিটি দিয়ে। অর্থনীতি, অবভিয়াসলি আমরাই তো অর্থনীতি চালাচ্ছি। জীববৈচিত্র্যের বিভিন্ন জিনিসপত্র থেকে অর্থনীতি চলে। যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমি কি বলবো, তুই শিল্প, বিভিন্ন রকম শিল্প, যেরকম আমি ধর বলি এই যে মধু, তাহলে মধু আমরা কোথা থেকে পাই? মধু আমরা মৌমাছি থেকে পাই। তাহলে মৌমাছি জীববৈচিত্র্যের একটা পার্ট, একটা প্রাণী, সেখান থেকে আমরা মধু পাচ্ছি। কিংবা সিল্ক, রেশম, কিংবা আঠা, এরা সবই সবই আমরা এই জীববৈচিত্র্য থেকে কালেক্ট করছি। কিংবা ওষুধ, সেটা তো আগেই বলেছি। বা বিভিন্ন যে ইন্ডাস্ট্রি, এই যে আসবাবপত্র, কাঠ কোথা থেকে তৈরি হচ্ছে? কাঠের আসবাবপত্র গাছ থেকে। তাহলে গাছ আছে বলে তো তুই পাচ্ছিস, না হলে তুই পারতিস না। তাহলে শিল্প, এবং অবভিয়াসলি এই শিল্প, অর্থনীতি, জলবায়ু, বাস্তুতন্ত্র, ওষুধ, খাদ্য, সবই জীববৈচিত্র্যতে। তাই তোকে যদি প্রশ্ন করে জীববৈচিত্র্য থেকে আমাদের লাভ কি হচ্ছে, সবকিছুই আমরা জীববৈচিত্র্যের জন্য পাচ্ছি। খাবার পাচ্ছি, ওষুধ পাচ্ছি, বাস্তুতন্ত্র রক্ষা হচ্ছে, জলবায়ু রক্ষা হচ্ছে, আমরা বিভিন্ন শিল্প এবং অর্থনীতি সবই চালাতে পারছি। তাহলে এটাই হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। এইবার জীববৈচিত্র্যের গুরুত্ব যদি এটা হয়, তাহলে একটা কথা আসে হটস্পট বলে। হটস্পট, এই জিনিসটা অনেকেরই ক্লিয়ার নয় যে হটস্পট মানে কি। দেখ, নামের মধ্যেই রয়েছে হটস্পট, মানে যে জায়গাটা গরম। জীববৈচিত্র্যের হটস্পট মানে কি? তার মানে বুঝতে পারছিস, মানে যেখানে জীববৈচিত্র্যটা বেশি, সেটাকে আমি হটস্পট বলবো, মানে যে জায়গাটা গরম। কিন্তু এইখানে একটা টুইস্ট রয়েছে। কি? কেন আমি এত গুরুত্ব দিচ্ছি, কেন এটা হটস্পট, কেন আমি এটাকে নজরে রাখছি? তার কারণ
অবভিয়াসলি এখানে জীববৈচিত্র্য প্রচুর রয়েছে, মানে আমি বলতে পারি এখানে প্রচুর, মানে অ্যাটলিস্ট 1500 মতো এন্ডেমিক স্পিসিস থাকতে হবে। এন্ডেমিক কথাটার মানে কি? এন্ডেমিক কথাটার মানে যে জিনিসটা ওখানেই রয়েছে, মানে ওখানকার জিনিস। মানে অ্যাজ ফর এক্সাম্পল ধর আলিপুরে আমাদের চিড়িয়াখানা আছে, আলিপুর যে চিড়িয়াখানা তার মধ্যে প্রচুর প্রাণী রয়েছে, ধর 100 রকমের প্রাণী রয়েছে, আমি ওটাকে হটস্পট বলবো না? ওটাকে আমি হটস্পট বলবো না, কারণ আলিপুরে তো অ্যাকচুয়ালি 100 রকমের প্রাণী ছিল না। আমি তো সুন্দরবন থেকে বাঘ নিয়ে এসেছি, পাহাড় থেকে স্নো লেপার্ড নিয়ে এসেছি, কোথাও থেকে একটা সাপ নিয়ে এসেছি, জল থেকে কুমির নিয়ে এসেছি, আলিপুরে তো ওগুলো ছিল না। তাহলে ওটা কিন্তু হটস্পট নয়, অর্থাৎ আমি যদি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করি সেটা হটস্পট নয়। এন্ডেমিক কথাটার মানে হচ্ছে যেখানে ওখানেই ওদের জন্ম, ওখানেই ওদের সৃষ্টি। তাহলে অ্যাটলিস্ট 1500 ধরনের এন্ডেমিক স্পিসিস যেন থাকে, অর্থাৎ অবভিয়াসলি বলতে 1500 ধরনের জীব ওখানে থাকতে হবে। তাহলে বুঝতেই পারছি মানে বিশাল জীববৈচিত্র্য, 1500 ধরনের স্পিসিস সেখানে রয়েছে এবং সেটা বাইরে থেকে আসেনি, ওখানকার নিজস্ব। দ্বিতীয়ত যে সেখানকার, কেন এটা হটস্পট কেন গুরুত্ব দিচ্ছি, কারণ 70% যে স্পিসিস যাদের থাকার কথা ছিল তারা অবলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ কারা হটস্পট? হটস্পট তারাই যেখানে জীববৈচিত্র্য প্রচুর কিন্তু যেখানে জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ম্যাক্সিমাম মানুষের জন্যই নষ্ট হয়েছে। 70% জীববৈচিত্র্য যেখানে নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমরা হটস্পট বলি। তাহলে হটস্পট কি জিনিস আমার মনে হয় ক্লিয়ার করতে পেরেছি, যে দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ওখানে নিজস্ব, ওখানে যে জীববৈচিত্র্য সেটা অ্যাটলিস্ট 1500 রকমের জীব রয়েছে। দ্বিতীয়ত 70% ওখানকার যত 1500-এর বেশি 5000, 10,000, 20,000ও হতে পারে, তো 20,000 হয়তো জীব ছিল, তার মধ্যে 70% অবলুপ্ত হয়ে গেছে, নেই। সেই জন্যই আমি ওই জায়গাটা গুরুত্ব দিচ্ছি, যাতে বাকি 30%ও অবলুপ্ত না হয়, সেই জায়গাগুলোকে হটস্পট বলে। এবং ভারতবর্ষের আশেপাশে এরকম 4খানা হটস্পট আছে, বা ভারতবর্ষকে কেন্দ্র করে আমি যদি ভারতবর্ষকে ধরি তাহলে ভারতবর্ষে 4টে হটস্পট, মানে ভারতবর্ষে আমরা 4টে হটস্পট দেখতে পাই। তো আমি যদি একটা ভারতের ম্যাপ মোটামুটি আঁকার চেষ্টা করি, তাহলে ভারতবর্ষকে মোটামুটি আর একটু ওপর থেকে আঁকতে হবে। সিম্পল ছবি আঁকছি, আশা করা যায় তোরা বুঝতে পারবি, এবং আমার ছবি আশা করা যায় তোরা বুঝতেই পারছিস যে আমি খুব বাজেও আঁকিনি, মোটামুটি। এখানে রয়েছে ভারত এবং এখানে আন্দামান, এবং এখানে শ্রীলঙ্কা, এখানে আন্দামান নিকোবর। ভারতবর্ষ কিন্তু সবটা নিয়ে, আন্দামান নিকোবরকে অনেকে মিস করে যায়, তো আন্দামান নিকোবর, এখানে লাক্ষাদ্বীপ রয়েছে। তো যাই হোক, এগুলোকে সব নিয়ে হচ্ছে আন্দামান, আন্দামান নিকোবর, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে ভারতবর্ষ। তো ভারতবর্ষে আমরা 4খানা হটস্পট দেখতে পাই। এক হচ্ছে পুরো যে হিমালয়ান রেঞ্জ, হিমালয় কোথা থেকে থাকে? হিমালয় পুরো জায়গাটাতে হিমালয় রয়েছে, তোরা ম্যাপ পয়েন্টিং করেছিস, অর্থাৎ একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, এই পুরো জায়গাটাতে হিমালয় রয়েছে। এবং পুরো হিমালয়, তুই ভাব না, হিমালয়ের মধ্যে প্রচুর গাছ, পুরো জঙ্গল, অবভিয়াসলি ওখানে প্রচুর জীববৈচিত্র্য থাকবে। তাহলে 1 নম্বর হটস্পট হচ্ছে আমাদের হিমালয়ান হটস্পট। হিমালয়ান হটস্পট অবভিয়াসলি সেখানে ভারতবর্ষ, তো ভারতবর্ষের বহু জায়গা তো রয়েছে, মানে জম্মু কাশ্মীর রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, সিকিম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, কিছুটা হয়তো আসামেরও জায়গা রয়েছে। তো এই গোটা জায়গাটা হিমালয় যেখান দিয়ে গেছে, সেই যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, এই সব জায়গা থেকে, গোটা জায়গা থেকে হিমালয় গেছে। তাহলে এই এবং অবভিয়াসলি হিমালয়ের বাইরেও অবভিয়াসলি কিছুটা পাকিস্তানের দিকে রয়েছে হিমালয়, কিছুটা নেপাল, কিছুটা ভুটান, এই সব জায়গাতে রয়েছে, বাট বাকি দেশের কথা আমি বলতে চাইছি না। মানে ভারতবর্ষের পুরো যে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, কিছুটা পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, এই গোটা জায়গাটাতে হিমালয়ান হটস্পট। 2 নম্বর আমরা যদি দেখি তাহলে এই যে জায়গাটা যেখানে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা যেখানে রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা, এবং
পশ্চিমঘাট পর্বতমালা শুধু নয়, শ্রীলঙ্কারও পশ্চিম দিক, এই গোটা জায়গাটাতে আমরা হটস্পট দেখতে পাই, কারণ পশ্চিমঘাটও একটা পর্বতমালা এবং ওখানেও প্রচুর জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তো সেটা হচ্ছে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, এই হটস্পটটার নাম হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। তার মধ্যে অবভিয়াসলি পশ্চিম মানে ভারতবর্ষের পশ্চিমঘাটের এই যে রাজ্য, এখানে মহারাষ্ট্র রয়েছে, তামিলনাড়ু রয়েছে, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমাদের এর মধ্যে পড়ে। 3 নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ইন্দো বার্মা। ইন্দো বার্মার মধ্যে ভারতবর্ষে যত নর্থ ইস্টার্ন যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্বে, অর্থাৎ মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, কিছুটা আসাম, এই যে গোটা এরিয়াটা, এবং তার সঙ্গে অবভিয়াসলি এই মায়ানমার, বার্মার এই দিকগুলো, এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্দো বার্মা হটস্পট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট নিকোবর, এবং তার সঙ্গে এদিককার কিছু দেশ, ইন্দোনেশিয়া, অনেকে আজকাল বালি বেড়াতে যায়, তো ইন্দোনেশিয়া এবং ভারতবর্ষের মধ্যে নিকোবর। খেয়াল করে দেখ, আন্দামানটা কিন্তু ইন্দো বার্মার মধ্যে পড়ে যাচ্ছে, এটা খেয়াল করলি। অর্থাৎ শুধু নিকোবরটা এবং তার সঙ্গে এই দিককার কিছু দেশ, সুমাত্রার ওই জায়গা, যেরকম বললাম ইন্দোনেশিয়া, এই জায়গাগুলো যে হটস্পটের মধ্যে পড়ে তার নাম হচ্ছে সুন্দাল্যান্ড বা সান্দাল্যান্ড। এটা হচ্ছে আমাদের 4 নম্বর হটস্পট। তাহলে 4টে হটস্পট আমাদের দেশকে আমি 4টে হটস্পট দেখতে পাচ্ছি। ওপরে হিমালয়ান রেঞ্জে হিমালয়ান হটস্পট বা পূর্ব হিমালয়ান হটস্পট, পশ্চিমঘাট পর্বতে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, হটস্পটটার নাম হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কাও এর মধ্যে পড়ে। ইন্দো বার্মা, অর্থাৎ যেখানে ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলো মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম থেকে শুরু করে এই রাজ্যগুলো পড়ছে, এবং তার সঙ্গে অবভিয়াসলি ভারতের বাইরেরও মায়ানমার, ভিয়েতনাম, কাম্বোডিয়া, লাওস, এই সমস্ত দেশগুলো পড়ছে, এবং আন্দামানও পড়ছে, কিন্তু ইন্দো বার্মার মধ্যে আন্দামানও পড়ছে। আর একটা হচ্ছে নিকোবর, শুধু নিকোবর, নট আন্দামান, শুধু নিকোবর, এবং তার সঙ্গে এই সুমাত্রা রিজিয়নের কিছু দেশ যেরকম ইন্দোনেশিয়া, এরা পড়ছে হচ্ছে সান্ডাল্যান্ডের মধ্যে। তাহলে এই 4টে হটস্পট আমার মনে হয় তোরা ক্লিয়ার করতে পারলি, হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সান্ডাল্যান্ড। তার মধ্যে ভারতের কোন কোন জায়গাগুলো সেটা মনে হয় এই ছবিটাতে তোদের পুরোপুরি মাথায় হিট করে গেছে। তো যেরকম আমি লিখলাম যে পূর্ব হিমালয়, যেটা একটা হিমালয়, এবং সেখানে কি পাওয়া যায়, সেখানে রডোডেনড্রন, তোকে শুধুমাত্র দুটো গাছ এবং একটা গাছ একটা প্রাণীর নাম মনে রাখতে পারছি। সেখানে দেখ, এটা হটস্পট, মানে এখানে 1,500 রকমের স্পিসিস রয়েছে, তোকে একটা একটা করে তুই নাম মনে রাখতে পারছিস, একটা গাছের নাম, একটা প্রাণীর নাম। যেরকম গাছের মধ্যে হিমালয়ে রডোডেনড্রন দেখতে পাওয়া যায়, রডোডেনড্রন নিয়ে প্রচুর কবিতা রয়েছে, প্রচুর উপন্যাস রয়েছে রডোডেনড্রনকে কেন্দ্র করে। তো রডোডেনড্রন, সিংকোনা, এগুলো পাহাড়ে পাওয়া যায়, এবং তার সঙ্গে অবভিয়াসলি হিমালয় বলতেই তোদের মাথায় আসবে স্নো লেপার্ড, রেড পান্ডা। তো আমার মনে হয় হিমালয়ে কি পাওয়া যায় সেই স্পিসের নাম বলতে তোদের মাথায় খুব একটা চাপ হবে না, রডোডেনড্রন মনেই থাকবে, এবং স্নো লেপার্ড, স্বাভাবিক হিমালয়ে স্নো লেপার্ড পাওয়া যাবে বা রেড পান্ডা পাওয়া যাবে, সেটা তোরা জানিস। ইন্দো বার্মা, যেটা আমি বললাম যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো, অর্থাৎ মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এবং তার সঙ্গে ভিয়েতনাম, কাম্বোডিয়া, লাওস, মায়ানমার, এই যে দেশগুলোতে, সেখানে বিভিন্ন অর্কিড পাওয়া যেতে পারে, সেখানে বিভিন্ন অর্কিড পাওয়া যায়, কিছু বাঁশ পাওয়া যায়, এবং পাখিদের মধ্যে হর্নবিল বা এলিফ্যান্ট, হাতি টাতি, এগুলো পাওয়া যায়। ঠিক আছে। পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, যেমন পশ্চিমের দিকের ভারতবর্ষের পশ্চিম প্রান্তে পশ্চিমঘাট পর্বতমালার ওখানে, সেখানেও জীববৈচিত্র্যের একটা হটস্পট দেখতে পাই, এবং সেখানে লাল চন্দন, তোরা পুষ্পা সিনেমা তো দেখেইছিস, সেটা বুঝতেই পেরেছিস সেটা পশ্চিমঘাট ওই জায়গাকার সিনেমা, এবং সেখানে তোরা দেখেছিস যে পশ্চিমঘাটের ওই পর্বতের ওখান থেকে লাল চন্দন, এটা নিয়েই সিনেমাটা হয়েছিল, লাল চন্দন নিয়ে কিভাবে 2 নম্বরই হচ্ছিল, এবং সেখানে বেসিক্যালি একজন ভিলেনকে হিরো দেখানো হয়েছে, জানি না, মানে যে চোরা শিকারী, ওরা কি করছিল, লাল চন্দনের চোরা শিকারী করছিল না, সেটাকেই হিরো হিসাবে দেখানো হয়েছে, জানি না কোন লজিকে, যে আমাদের কি করছে, লাল চন্দনকে কেটে বিক্রি করছে, চোরা শিকারী করছে না, তো ওটা তো কি করছে, ওরা জীববৈচিত্র্যকে ধ্বংস করছে, বাস্তুতন্ত্রকে ধ্বংস করছে, তাকেই হিরো হিসাবে দেখানো হয়েছে। একদমই হিরো নয়, পুষ্পা কখনোই হিরো নয়। যে আমাদের ইকোসিস্টেম, জীববৈচিত্র্যকে ধ্বংস করছে, সে কোনোদিন অ্যাটলিস্ট হিরো তো হতে পারে না। তো যাই হোক, কিন্তু সিনেমাতে সেভাবেই দেখানো হয়েছে, তোরাও হয়তো সেটাই ভাবি যে পুষ্পা ইজ এ হিরো, নেভার। যে লালচন্দ, মানে সে কি করলো, সেই 100 কোটি টাকা কামিয়ে 1 কোটি টাকার কি লোককে দুটো সাহায্য করলো ম্যাটার করে না, সে 100 কোটি টাকা কি উপায়ে আয় করছে সেটা ইম্পর্টেন্ট, এবং অবভিয়াসলি অসৎ পথে আয় করছে। লালচন্দন
পশ্চিমঘাটে, আশা করা যায় আর কোনোদিন ভুলবি না। এবং নীলকুরিঞ্জি বলে একটা ফুল, যেটা 12 বছরে একবার ফোটে, সেটাও কিন্তু এই পশ্চিমঘাট পর্বতমালায় দেখতে। বা নীলগিরির বিভিন্ন বন্য ছাগল রয়েছে, নামটাই তাই ভুলবি না, নীলগিরি পর্বতমালা পশ্চিমঘাটে, এবং নীলগিরির যে ছাগল সেই জিনিসগুলো এই পশ্চিমঘাটে দেখতে পাওয়া যায়। এবং যদি আমি সান্দাল্যান্ডে বলি, যেটা বললাম যে নিকোবর, সান্দাল্যান্ড মানে কিন্তু আন্দামান নয়, শুধু নিকোবর, এবং তার সঙ্গে যেটা বললাম যে ইন্দোনেশিয়া এবং সুমাত্রার অন্যান্য যে দ্বীপগুলো রয়েছে, সেখানে সুন্দরী সুন্দরী গাছ মানে ম্যানগ্রোভ, এবং তার সঙ্গে নিকোবর পায়রা, নিকোবর হর্নবিল। তো নামের মধ্যেই নিকোবর যেহেতু রয়েছে, তাই কিন্তু ভোলার কোনো ব্যাপার নেই। তাহলে হিমালয় ভুলবি না, যে হিমালয়ে কি পাওয়া যায়, রডোডেনড্রন এবং স্নো লেপার্ড বা রেড পান্ডা। পশ্চিমঘাট, তারপরে ইন্দো বার্মা, ইন্দো বার্মাতে বিভিন্ন অর্কিড এবং হর্নবিল পাখিদের মধ্যে দেখতে পাওয়া যায়। পশ্চিমঘাটে যেরকম বললাম লাল চন্দন, নীলকুরিঞ্জি এবং তার সঙ্গে নীলগিরির বন্য ছাগল দেখতে পাওয়া যায়। আর সান্দাল্যান্ডে ম্যানগ্রোভ গাছেদের মধ্যে এবং প্রাণীদের মধ্যে নীলগিরি হর্নবিল বা নীলগিরি পায়রা, এদেরকে দেখতে পাওয়া যায়। তো এরা হচ্ছে হটস্পট। এইবার জীববৈচিত্র্য ধ্বংস কেন হচ্ছে? অবভিয়াসলি পুষ্পা। পুষ্পাতে কি দেখিয়েছে? লাল চন্দনকে চোরা শিকার। লাল চন্দন তো একটা জীব, মানে জীববৈচিত্র্যের একটা জীবকে ধ্বংস করছি, মানে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাহলে এক নম্বর অবভিয়াসলি শিকার এবং চোরা শিকার। তো যারা গাছ কাটছে ভিতর থেকে, প্রাণীদের মারছে এবং চোরা শিকারী, অবভিয়াসলি তার জন্য জীববৈচিত্র্য নষ্ট হবে। দুই, অবভিয়াসলি টেম্পারেচার বেড়েছে, উষ্ণায়ন হয়েছে। উষ্ণায়ন হওয়ার জন্য হিমালয়ের যদি টেম্পারেচার বেড়ে যায়, ওখানের বরফ যদি গলে যায়, তাহলে ওখানকার যারা প্রাণী উদ্ভিদ রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের একটা টেম্পারেচার চাই। আবার যখন জলস্তর বাড়বে, সেই জলের মধ্যেও যারা রয়েছে সেগুলো টিকে থাকাও কঠিন হবে। এবং যদি টেম্পারেচার বাড়তে থাকে, তাহলে অনেক অ্যানিমেল এবং অনেক উদ্ভিদ রয়েছে, অনেক ব্যাকটেরিয়া রয়েছে, যারা ওই হাই টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে না। তো উষ্ণায়ন একটা কারণ, দূষণ একটা কারণ, এবং এই যে অতি ব্যবহার আমরা করি। অতি ব্যবহার মানে আমরা যে এক্সপ্লয়টেশন করছি, ওভার এক্সপ্লয়টেশন মানে আমরা কি করছি? আমরা বাসস্থান তৈরি করছি, আমরা শিল্প তৈরি করছি, এবং এই যে বাসস্থান এবং শিল্প তৈরি করছি, তার ফলে কি আমরা গাছপালা কাটছি, বন কাটছি। তাহলে বন যদি আমরা কেটে ফেলে দিই, তাহলে গাছও, যখন একটা বন কাটা হচ্ছে, যখন একটা জঙ্গল কাটা হচ্ছে, স্বাভাবিক সেখানে বহু জীব, বহু প্রাণী ছিল, মানে জীব বৈচিত্র্য ছিল, সেগুলো ধ্বংস হচ্ছে। এবং অবভিয়াসলি তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, সেগুলো আমাদের হাতে অবভিয়াসলি নেই। মানে এতগুলো যে কারণ বললাম, যে শিকার, উষ্ণায়ন, দূষণ, অতি ব্যবহার, এগুলোর মধ্যে একমাত্র আমাদের হাতে যেটা নেই, প্রাকৃতিক দুর্যোগ। তাহলে জীববৈচিত্র্য প্রাকৃতিক দুর্যোগের কারণে, একটা জায়গায় ভূমিকম্প হলো, উল্কা পড়লো, উল্কা পড়ে পুরো গাছ, একটা বন ধ্বংস হয়ে গেল, বা ভূমিকম্পে একটা বন ধ্বংস হয়ে গেল, কিংবা সুনামি হয়ে বহু সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটলো, অনেক কিছু হতে পারে। তো প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতে নেবে, তার জন্য জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে। আমার মোদ্দা কথা হচ্ছে, এগুলো কি পড়তে লাগে? তোরা এগুলো নিয়ে চাপ নিস, পরীক্ষায় তোকে যদি যায় জীববৈচিত্র্য কেন ধ্বংস হচ্ছে, তো জীববৈচিত্র্য মানে জীব ধ্বংস হচ্ছে। জীব মানে কি? গাছপালা, প্রাণী, ব্যাকটেরিয়ারা মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? অবভিয়াসলি শিকার করছে, অবভিয়াসলি প্রাকৃতিক দুর্যোগের জন্য মারা যেতে পারি। 3 নম্বর হচ্ছে, যখন আমরা বারবার অতিরিক্ত ব্যবহার করছি, অতি ব্যবহার করছি, আমরা বাসস্থান তৈরি করছি, শিল্প তৈরি করছি, গাছপালা কাটছি, বন কাটছি, তার জন্য হতে পারে। প্রাকৃতিক দূষণ, উষ্ণায়ন, এগুলোর জন্য হতে পারে। এবং বাইরে থেকে কোনো প্রজাতি ঢুকে সেখানকার জীববৈচিত্র্যটাকে নষ্ট করে দিল, সেটা একটা হতে পারে। যেরকম কচুরিপানা। কচুরিপানা কিন্তু আগে ভারতবর্ষে ছিল না, বাইরে থেকে এসছে, ঠিক আছে, দক্ষিণ আমেরিকা থেকে কচুরিপানা এসছে, এবং এটাকে টেরর অফ বেঙ্গল বলা হয়। কারণ এটা বাংলার পুকুরের মধ্যে এমন ছড়িয়ে পড়তো, যার ফলে কি দেখতে সুন্দর লাগতো, যে গাছের মধ্যে, পুকুরের মধ্যে কচুরিপানা ফুটে রয়েছে, কিন্তু এই কচুরিপানা এত বেড়ে গেল যে সূর্য রশ্মি আর মানে জলের তলায় ঢুকতে পারলো না। তো জলের তলায় যারা রইলো তারা মরে গেল। তাহলে জলের যে বায়োডাইভার্সিটি ছিল, ওই পুকুরটার যে জীববৈচিত্র্য ছিল, সেটা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র কচুরিপানার প্রবেশের জন্য। কিংবা আমাদের আগে এখানে একটা আরশোলা ছিল, এটা আমি তোদের বইতেও এক্সাম্পলটা দেখলাম, যে বইতেও রয়েছে, তার নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস। এটাই আগের আরশোলা ছিল, যেটা ভারতে পাওয়া যেত। কিন্তু পরে যখন এই যে বিদেশ থেকে যখন মানে জাহাজে করে এই সমস্ত আসতো না, যখন ইংরেজরা ছিল, তখন ওই জাহাজে করে আমেরিকান একটা আরশোলার প্রজাতি এখানে ঢুকে গেল, তার নাম হচ্ছে পেরিপ্ল্যানাটা আমেরিকানা। এবং পেরিপ্ল্যানাটা আমেরিকানা ঢোকার পরে ভারতীয় যে আরশোলা ব্লাটা ওরিয়েন্টালিস, তারা এখন বিলুপ্ত প্রায়। এখন কিন্তু যেটা আমরা খয়েরি রঙের যে আরশোলাটা দেখতে পাই, এরা ভারতীয় আরশোলা নয়, এরা আমেরিকান আরশোলা, যারা ওই জাহাজে করে আমাদের দেশে ঢুকেছিল, এবং আমাদের দেশের আরশোলা
ওপরে চলে গেছে। তাহলে ব্লাটা ওরিয়েন্টালিসের জায়গায় পেরিপ্লানাটা আমেরিকানা এসছে, আমেরিকানা এই জন্যই না, তাহলে এইটার জন্য হতে পারে। তার মানে জীববৈচিত্র্য কেন ধ্বংস হতে, সবকটা কারণ মানুষ, কেবলমাত্র দুর্যোগ ছাড়। দুর্যোগে মানুষের, সেখানেও মানুষের ভূমিকা আছে। আজকে কেন ভূমিকম্প হবে বেশি, কেন মানে প্রাকৃতিক দুর্যোগেও মানুষের একটা হাত রয়েছে, তবুও প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাত ছাড়াও হতে পারে, বাট বাকি সমস্ত কারণই মানুষের। তাহলে জীববৈচিত্র্য কি জিনিস তোরা বুঝে গেলি, জীববৈচিত্র্যর হটস্পট কি জিনিস সেটা তুই বুঝে গেলি, জীববৈচিত্র্য কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটাও তুই বুঝে গেলি। তাহলে আমরা কি করব? অবভিয়াসলি আমরা জীববৈচিত্র্যকে প্রোটেক্ট করতে চাইবো। আমরা চাইবো যাতে জীববৈচিত্র্য আর ধ্বংস না হয়, অর্থাৎ আমি জীববৈচিত্র্যকে সংরক্ষিত করতে চাইবো। আমি চাইবো যেন জঙ্গলটা কেউ না কাটে, জঙ্গলের মধ্যে যে প্রাণীগুলো আছে তাদেরকে যাতে কেউ চোরা শিকার না করে, আমি সেটা চাইবো। কিংবা যদি এরকম আমি দেখি জঙ্গল কেটেই ফেলেছে, তাহলে যে প্রাণীগুলো জঙ্গলে ছিল তাদেরকে অ্যাটলিস্ট অন্য কোথাও নিয়ে গিয়ে আমি তাদেরকে বাঁচানোর চেষ্টা করব। তাহলে আমি কিভাবে করতে পারি? আমি দুভাবে করতে পারি। একটা হচ্ছে জঙ্গল রয়েছে, আমি এমন আইন আনবো, এমন ব্যবস্থা করব যাতে সেই জঙ্গলের মধ্যে কেউ ঢুকতে না পারে, বা যদি ঢোকেও তাহলে সবসময় আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে, সেখানে আমি সার্ভিলেন্স লাগাবো যাতে কেউ না করতে পারে। অর্থাৎ জঙ্গলকেই আমি বাঁচাবো এবং জঙ্গলের মধ্যে যারা ছিল তাদেরকে আমি প্রোটেক্ট করব। এটা একভাবে আমি বাঁচাতে পারি জীববৈচিত্র্য। দ্বিতীয় অপশন হচ্ছে, মানে যেটা ভালো অপশন নয় তবুও সেকেন্ড অপশন, যদি জঙ্গলটা একান্তই আমাকে ধ্বংস করে ফেলতে হয় বা জঙ্গলটা নেই আর, তাহলে সেইখানকার যে গাছপালাগুলো ছিল, কিছু গাছপালা, কিছু প্রাণী যাদেরকে আমি বাঁচাতে পেরেছি, তাদের গাছপালাগুলোকে অন্য কোনো একটা জায়গায় গিয়ে আমি সেই গাছগুলোকে আবার রোপণ করলাম, সেই চারাগুলোকে রোপণ করলাম যাতে গাছগুলো বেঁচে যায়, কিংবা সেই প্রাণীটাকে একটা অন্য কোথাও গিয়ে রেখে দিলাম যাতে প্রাণীগুলো অ্যাটলিস্ট সেখানে খেয়ে পড়ে বাঁচতে পারে। অর্থাৎ আমি ওইখানকার গাছগুলোকে নিয়ে এসে একটা বোটানিক্যাল গার্ডেন ক্রিয়েট করলাম, যেখানে আবার টিকিট কেটে আমি টাকাও নিলাম, কিংবা প্রাণীগুলোকে এসে চিড়িয়াখানায় রেখে দিলাম, তাতে প্রাণীগুলোও বেঁচে গেল, আবার আমি লোককে প্রাণী দেখিয়ে আবার টাকাও নিতে পারলাম। অর্থাৎ একটা ইকোনমিক্যাল দিকও আছে এবং প্রাণীগুলোকেও বাঁচাতে পারলাম। তার মানে জীববৈচিত্র্যকে আমরা দুভাবে সংরক্ষণ করতে পারি। একটা হচ্ছে জঙ্গলকে রেখে তার মধ্যেই সংরক্ষণ করতে পারি, কিংবা যদি সেটা অপশনটা না থাকে তাহলে অ্যাটলিস্ট তাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়ে আমি সংরক্ষণ করব। যখন আমরা জঙ্গল রেখে তার মধ্যেই সংরক্ষণ করছি, অর্থাৎ জঙ্গলটাকে আমি বাঁচাতে পেরেছি এবং তার মধ্যেই আমি সংরক্ষণ করেছি, তাহলে সেই সংরক্ষণটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। অর্থাৎ যখন জঙ্গলের মধ্যেই আমি প্রোটেক্ট করছি, আর যখন সেটা আমি পারছি না এবং আমি বাইরে অন্য কোথাও নিয়ে গিয়ে সংরক্ষণ করছি, এক্স মানে বাইরে, ইন মানে ভিতরেই, অর্থাৎ ইন মানে যেখানকার জিনিস সেখানেই সংরক্ষিত হচ্ছে ইন সিটু, আর যখন বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করছি তাহলে সেটা হচ্ছে এক্স সিটু। তাহলে এক্স সিটু মানে বাইরে নিয়ে গিয়ে করছি, মানে কি হতে পারে? প্রাণীদের ক্ষেত্রে চিড়িয়াখানা মানে জু, চিড়িয়াখানা। তাহলে প্রাণীদের ক্ষেত্রে যেরকম ওয়েস্ট বেঙ্গলে কোথায় চিড়িয়াখানা সব থেকে বড় রয়েছে? আলিপুর চিড়িয়াখানা রয়েছে, আলিপুরের চিড়িয়াখানা রয়েছে, যেটা খুব বড় চিড়িয়াখানা। গাছেদেরকে কোথায় নিয়ে গিয়ে বাঁচাচ্ছি? গাছেদেরকে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গিয়ে বাঁচাচ্ছি। বোটানিক্যাল গার্ডেন এটাও শিবপুর, হাওড়া ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন রয়েছে, যেটা খুব বড় এবং খুব পুরনো বিখ্যাত শিবপুর বোটানিক্যাল গার্ডেন রয়েছে। কিংবা আমার কাছে আর কোনো অপশন নেই, আমি আর কিছুই পাইনি, কিন্তু আমি কোনোভাবে প্রোটেক্ট করতে চাই। ধর কোনো একটা প্রাণী আমি জানি আর 5 বছরের পরে আমি যাই করি না কেন এই প্রাণীটাকে আমি আর বাঁচাতে পারবো না, এ মরে যাবে, হয়তো ওর আর বাচ্চা দেওয়ারও ক্ষমতা নেই, তাহলে আমি তখন কি করে বাঁচাবো? তখন আমি তার স্পার্মটাকে কিংবা তার জিনটাকে রেখে দেবো। যেরকম তোরা জুরাসিক পার্কের সিনেমাগুলো কি দেখি, যে মানে ওটা হয়নি, মানে ওটা কেউ করতে পারিনি, দেখি ডাইনোসরের থেকে ডাইনোসর তৈরি করেছে। তো আমরা ওই চেষ্টাটা করি যে আমরা একটা তার ডিএনএ কে রেখে দিই, কিংবা তার কোনো একটা কোষকে রেখে দিই, অর্থাৎ কোনো একটা কোষ, কোনো একটা স্পার্ম, কোনো একটা পরাগরেণু গাছেদের ক্ষেত্রে, এইগুলোকে আমরা ল্যাবরেটরির মধ্যে ঠান্ডায় রেখে দেবো -190 থেকে -196 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে প্রিজার্ভ করব। এবং এত কম টেম্পারেচার আমাকে কে দেবে? লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন দিয়ে আমরা ল্যাবের মধ্যে প্রিজার্ভ করে রেখে দেবো, যেটাকে আমরা বলি ক্রায়ো প্রিজার্ভেশন।
ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশনের সব থেকে বড় সেন্টার হায়দ্রাবাদে রয়েছে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে রয়েছে, মানে বোটানিক্যাল গার্ডেনের ওখানেও ক্রায়ো প্রিজার্ভেশন করা হয়। মানে এই সমস্ত বীজ, কোনো গাছের বীজকে রেখে দিল, কিংবা আমাদের যে দার্জিলিংয়ে যে চিড়িয়াখানাটা রয়েছে সেখানেও এই ক্রায়ো প্রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে, যার নাম সম্ভবত পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, ওইখানেও ক্রায়ো প্রিজার্ভেশনের জায়গা রয়েছে। তাহলে এই তিনটে হচ্ছে যেখানে আমরা বাইরে নিয়ে গিয়ে বাঁচাই, প্রাণীদের ক্ষেত্রে চিড়িয়াখানা, গাছেদের ক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেন, কিংবা যদি আমরা স্পার্ম, কোনো কোষ, কোনো ডিএনএ, কোনো পরাগরেণু, কোনো বীজ, এইগুলোকে সংরক্ষণ করে রেখে চাইছি যে পরবর্তীকালে এইগুলো দিয়ে আমি আবার নতুন প্রাণীর সৃষ্টি করব, নতুন গাছের সৃষ্টি করব, তাহলে আমাকে লিকুইড নাইট্রোজেনে -194, কেউ বলে কেউ -196, তো এতটাই কম টেম্পারেচারে আমরা সেটাকে প্রোটেক্ট করবো, এটাকে আমরা ক্রায়ো প্রিজার্ভেশন বলি। ঠিক আছে, এবং এগুলো প্রত্যেকটাই তাহলে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো প্রিজার্ভেশন, এগুলো সব হচ্ছে ex-situ, যেখানে আমরা বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করছি। আর যদি ভিতরেই সংরক্ষণ করি, অর্থাৎ বনটাকে আমি বাঁচাতে চাইছি এবং তার মধ্যেই সংরক্ষণ করতে চাইছি, তখন সেটাকে ইন সিটু বলি। খুব কনফিউশন, লোকে না বোঝেই না এগুলো কি জিনিস। তো সবার থেকে পাওয়ারফুল, সব থেকে স্ট্রিক্ট, যেখানে তুই কোনোভাবে ঢুকতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না, সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, বুঝতেই পারছিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে সরাসরি কন্ট্রোল করে। অবভিয়াসলি রাজ্য সরকারের সহায়তাতেই করে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটাকে করে। এবং জাতীয় উদ্যান সব থেকে স্ট্রিক্ট, এবং এখানে কোনো অ্যালাউ নেই, তো নো অ্যালাউয়েন্স। ঠিক আছে, নো অ্যালাউয়েন্স, এখানে কিন্তু কোনো রকম ভাবে বাইরের কেউ এখানে ঢুকতে পারে না, এবং গাছ কাটা, ওখানে থাকা, এগুলোর কোনো রকম কোনো পারমিশন নেই। অর্থাৎ কেউ এখানে যেতে পারবে না, এখানে শুধুমাত্র গাছ এবং প্রাণী যারা রয়েছে তারা থাকবে, এখানে কেউ যেতে পারবে না। উদাহরণ কি, জলদাপাড়া জাতীয় উদ্যান কিংবা জিম করবেট ন্যাশনাল পার্ক। তারপরের প্রশ্ন আসে, স্যার আমরা বইতে পড়েছি, আপনিও একবার বললেন যে ন্যাশনাল পার্কে নাকি কেউ ঢুকতে পারে না, তাহলে তার মধ্যে বাংলো করে লোকে কি করে বেড়াতে যাচ্ছে, বা জিপে করে লোকে সাফারিতেই বা কিভাবে যাচ্ছে? অবভিয়াসলি আমার মতে উচিতই নয়। তবুও এগুলো আমাদের সরকার আইন করেছে, নিয়ম করেছে যে কেউ ঢুকে বেরিয়ে আসতে হবে, তাকে কেউ ওখানে স্টে করতে পারবে না। অর্থাৎ কাউকে ঢুকতে হবে ট্যুরিজমের জন্য, ইজ অনলি অ্যালাউড বাই পারমিশন, তাকে ঢুকতে হবে, ঢুকে সে বেরিয়ে আসবে, একটা নির্দিষ্ট জায়গা অবধি সে যেতে পারবে। প্রপার যে জায়গাটা ন্যাশনাল পার্ক, যে জায়গাটা মেন জাতীয় উদ্যান, সেই জায়গা অবধি যেতে পারবে না। জিপ একটা নির্দিষ্ট জায়গা অবধি যাবে, যে জায়গাটা পুরোপুরি রেস্ট্রিক্টেড নয়, একটা সার্টেন জায়গা অবধি যেতে পারবে, গিয়ে আবার বেরিয়ে আসতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। বাট ন্যাশনাল পার্কে স্ট্রিক্ট, সব থেকে স্ট্রিক্ট, যে কেউ ঢুকতে, তাই ন্যাশনাল পার্ক মাথায় রাখিস, যেখানে কোনো রকম কিচ্ছু অ্যালাউড নয়। ভারতবর্ষের উদাহরণ হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, পশ্চিমবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যান, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এরপরে আসো অভয়ারণ্য। অভয়ারণ্য হচ্ছে সেই জায়গা যেখানে পারমিশন গ্র্যান্টেড, অর্থাৎ লোকাল লোকেরা বা যে কেউ সেখানে ঢুকতে পারে এবং টুকটাক সেখান থেকে জিনিসপত্র, পাতা ফাতা কোরানো, মধু টধু জিনিসপত্র, এগুলোকে কালেক্ট করতে পারে। অভয়ারণ্য তার মানে এখানে কিন্তু লিমিটেড মুভমেন্ট অ্যালাউড, এখানে কিন্তু লিমিটেড মুভমেন্ট, মানে এখানে কিন্তু কেউ চাইলে ঢুকতে পারে। অবভিয়াসলি অবভিয়াসলি এটাকে রাজ্য সরকার কন্ট্রোল করে, যদি বলে যে ঢুকতে পারবে না তাহলে ঢুকতে পারবে না, বাট আদারওয়াইজ স্যাংচুয়ারির মধ্যে, অভয়ারণ্যের মধ্যে কেউ ঢুকতে পারে। ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো অভয়ারণ্য রয়েছে, তার মধ্যে চাপড়ামারি হচ্ছে একটা উদাহরণ, চাপড়ামারি অভয়ারণ্য। আর যদি আমি বলি গির, গুজরাটের গির, সেটাও একটা অভয়ারণ্য। এবার তোরা একটা কনফিউশন হবে, যারা খুব সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, তারা দেখবে গিরের নাম কখনো পড়ে ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, আবার কখনো পরে গির অভয়ারণ্য। তাহলে ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি গির একটা বড় জঙ্গল, তার কোনো একটা জঙ্গলের একটা অংশ জাতীয় উদ্যান, মানে সেখানে কোনো ঢোকার অ্যালাউড নয়। আবার কোনো একটা জায়গা, সেই জায়গাটা স্যাংচুয়ারি, অভয়ারণ্য, সেখানটা ঢোকা যেতে পারে। তাই এইটাই হচ্ছে ব্যাপার, মানে গির স্যাংচুয়ারিও আছে, গিরের মধ্যে ন্যাশনাল পার্কও আছে, দুটোই রয়েছে। স্যাংচুয়ারির মধ্যে লোকে যেতে পারে, ন্যাশনাল পার্কে লোকে যেতে পারে না। রিজার্ভ ফরেস্ট, এই ব্যাপারটাও লোকে বোঝে না। তাহলে অভয়ারণ্য মানে কি? অভয়ারণ্য মানে যেখানে প্রাণীরা থাকবে এবং সেই প্রাণীদের ডিস্টার্ব করা যাবে না, যদিও লিমিটেড মুভমেন্ট অ্যালাউড।
রিজার্ভ ফরেস্ট মানে হচ্ছে বেসিক্যালি বন দপ্তরের একটা এরিয়া, মানে এটা মানে যেরকম জাতীয় উদ্যান আর অভয়ারণ্যের উদ্দেশ্য কি, তার মধ্যে যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা যাতে ঠিক থাকে। রিজার্ভ ফরেস্ট এসব প্রাণীর কোনো ব্যাপার, রিজার্ভ ফরেস্ট হচ্ছে আমার বনের এরিয়া, ব্যাস এইটুকুই, এটা আমাদের এরিয়া এবং এখানে তোমায় ঢুকতে গেলে তোমার পারমিশন লাগবে। অর্থাৎ এখানেও কিন্তু ইউ নিড পারমিশন, মানে একমাত্র সব থেকে তুই যদি বলিস যে কম পারমিশন কোথায় লাগে সেটা হচ্ছে অভয়ারণ্য, অভয়ারণ্যে একমাত্র ঢোকা যায়। কিন্তু রিজার্ভ ফরেস্ট হচ্ছে বনের এরিয়া, এখানে তুই ঢুকতে হলে বন দপ্তরের পারমিশন নিয়ে তোকে ঢুকতে হবে। বাট রিজার্ভ ফরেস্টের উদ্দেশ্য কিন্তু কোনো প্রাণী বা এরকম ব্যাপার নয়, রিজার্ভ ফরেস্ট হচ্ছে বনের, এটা বন দপ্তরের আন্ডারে পড়ে, এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। এইটা হচ্ছে বক্তব্য, বোঝাতে পারলে? মানে মানে রিজার্ভ ফরেস্ট হচ্ছে বন দপ্তরের জমি, এটা এবার সেই জমিতে তুই যদি ঢুকতে যাস তোর পারমিশন লাগবে, এইটাই। তো এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, এবং রিজার্ভ ফরেস্ট নীলগিরিতে দেখতে পাওয়া যায় এবং পশ্চিমবঙ্গের বক্সাতে দেখতে পাওয়া যায়। তো বক্সা রিজার্ভ ফরেস্ট এবং নীলগিরি রিজার্ভ ফরেস্ট এই দুটো রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এমন একটা জায়গা, এটাও অনেকে বোঝে না। প্রথম কথা, এটা হচ্ছে ইউনেস্কোর আন্ডারে থাকে এবং বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো এরিয়া থাকে। এর মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একটা এমন এরিয়া থাকে যেখানে শুধুমাত্র বন্য প্রাণীরা থাকবে, এখানে কেউ ঢুকতে পারবে না। এই জায়গাটাকে কোর এরিয়া বলে, এখানে কেউ ঢুকতে পারবে না, নট অ্যালাউড। তার মানে কোর এরিয়া একটা ন্যাশনাল পার্ক হতে পারে, এইটাই আমি বোঝাতে চাইছি। তার মানে বায়োস্ফিয়ার রিজার্ভে যেটা কোর এরিয়া সেটা একটা ন্যাশনাল পার্ক হতে পারে, কারণ আমি তো বললাম ন্যাশনাল পার্কে কেউ ঢুকতে পারবে না। তাহলে একটা কোর এরিয়া থাকে, একটা ন্যাশনাল পার্ক, তার মানে কিন্তু এটা হতে পারে। তার চারদিকের একটা ফাঁকা এরিয়া থাকে যেখানে লোকজন লিমিটেড মুভমেন্ট ঢুকতে পারে, এই জায়গাটাকে বলা হয় বাফার জোন। এবং তার বাইরে একটা জায়গা যেখানে লোকে অ্যাকচুয়ালি থাকে, বসবাস করে, সেটাকে বলা হয় ট্রানজিশন জোন। তাহলে তিনটে জায়গা রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো কন্ট্রোল করে, যারা একদম ভিতরে থাকে কোর এরিয়া, যেখানে কোনো অ্যালাউড নয় কাউকে ঢুকতে, এবং তার চারদিকে বাফার এরিয়া যেখানে, এবং তার চারদিকে ট্রানজিশন এরিয়া। তো ট্রানজিশন এরিয়াতে লোকজন থাকে এবং যে লোকজন থাকে তাদের প্রয়োজন অনুযায়ী বন থেকে অনেক কিছু কালেক্ট করতে হয় তাকে, সেই জন্য তারা বাফার এরিয়া অবধি যেতে পারে এবং তাদের যে প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে বা যারা বনের ওপর নির্ভরশীল, সেখান থেকে পাতা কুড়ানো, শুকনো ডাল কুড়িয়ে আনা, মধু, মৌমাছি এগুলো কুড়িয়ে আনার জন্য তারা বাফার জোন অবধি যেতে পারে, বাট কোর এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। সুন্দরবন, সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই জন্য সুন্দরবনের একটা সার্টেন জঙ্গল অবধি কিন্তু মানুষ যেতে পারে। সুন্দরবনের চারদিকে মানুষ থাকে, ট্রানজিশন এরিয়াতে মানুষ থাকে, বাফার এরিয়া অবধি মানুষদের যাওয়ার কথা। আইডিয়ালি সেখানে বাঘ থাকার কথা নয়, বাঘ যদিও চলে আসে, ভাই বাঘের মানুষকে বোঝানো যায় যে তুমি করে যাবে না, বাফার অবধি যাও। তা বাঘকে তো আর বোঝানো যাবে না তুমি শুধু করেই থাকবে, বাফারে আসবে না। তো বাঘ মাঝে মাঝে বাফারে চলে আসে, এবং বাফারে যখন চলে আসে বা বাঘ মাঝে মাঝে ট্রানজিশন এরিয়াতেও চলে আসে খাবার না পেলে, এবং তখনই বিপদটা হয়। তো সুন্দরবন হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তো আমার মনে হয় এটা বোঝাতে পারলে, এবং সবকটাই হচ্ছে ইন সিটু কনজারভেশন, অর্থাৎ যেখানে জঙ্গল সেখানেই সমস্ত কিছু আমরা প্রোটেক্ট করছি। এইখান থেকে এই দুটো টার্ম আসে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, পুরো কথা কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। যখন ভারত স্বাধীন হলো, এমনিতে এই চোরা শিকার বহু বছর ধরে রয়েছে। মানে আগে যখন ব্রিটিশরা ছিল ওরাই লুটপাট করতো, জঙ্গল ফঙ্গল কেটে কাঠফাট নিয়ে সব চলে যেত, হাতি মেরে হাতির দাঁত দিয়ে সব জিনিসপত্র তৈরি করতো। তারপরে জঙ্গলের ওপর লোভ মানুষের প্রচুর বরাবর। তো স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে বিভিন্ন আইন হলো, আইন দপ্তর তৈরি হলো, ইউপিএসসি দিয়ে যেরকম আইএএস হয়, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেরকম একটা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস হয়, যারা মানে যে অফিসাররা জঙ্গল দেখে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। তো এবার আইএফএস যারা হতেন, প্রথম কথা অনেকেই হতেন কি যারা ঘুষ টুস খেতেন এবং চোরা শিকারীদের অ্যালাউ করতেন, কিন্তু যারা স্ট্রিক্ট হতো তাদেরকে চোরা শিকারীরা তাদের মেরে ফেলতো। তোরা এরকম পুষ্পা টুষ্পাতেও তো দেখেছিস যে যদি কোনো পুলিশ অফিসার অনেস্ট হয়, যে চোরা শিকারী আটকাতে চাইছে, তাকে মেরে ফেলছে। তাহলে একটা বিশাল একটা সমস্যা ক্রিয়েট হচ্ছিল। মানে যদি করাপ্টেড অফিসার আসে তাহলেও সমস্যা, যদি অনেস্ট অফিসার আসে তাহলেও সমস্যা। তখন 1971 সালে একজন দারুণ বুদ্ধিমান আইএএফএস অফিসার এসেছিলেন, অজিত স্যার বলে একজন এসেছিলেন।
সারনেমটা আমার মাথায় আসছে না। তো ওই যে অজিত বাবু এসছিলেন আইএফএস অফিসার হয়ে ওয়েস্ট বেঙ্গলে, তো উনি একটা জঙ্গলের দায়িত্বে ছিলেন এবং সেখানে শাল গাছ ছিল। তো উনি দেখলেন খুব মুশকিল, চোরা শিকারীরা চুরি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি যদি স্ট্রিক্ট হতে যাই আমাকেই মেরে ফেলবে। তখন উনি একটা বুদ্ধি বার করলেন এবং উনি একটা কাজ করলেন, উনি গ্রামবাসীদেরকে একত্রিত করলেন এবং উনি বললেন যে তোমরা চোরা শিকারীকে তোমরাই আটকাবে, শাল গাছ তোমরা প্রোটেক্ট করো, শাল গাছ যেন কেউ কাটতে না পারে। তোমরা যদি, কারণ দেখ চোরা শিকারীর সংখ্যা কত, হার্ডলি 20 জন 30 জন 50 জন, আর গ্রামবাসী তো 50,000, সংখ্যা তো অনেক বেশি। আর ওই লোকটা একা একা তো আর 50টা গুন্ডাকে আটকাতে পারবে না, কিন্তু ও যদি 50,000 লোকের সাপোর্ট পেয়ে যায় তাহলে কিন্তু এই 50 জন চোরা শিকারী ঢুকতে পারবে না। ও সেই কাজটা করলেন। উনি বললেন যে তোমরা যারা রয়েছো গ্রামের লোকেরা, তোমরা একটা কাজ করো, তোমরা কোনো চোরা শিকারীকে ঢুকতে দেবে না, এই জঙ্গল তোমরা প্রোটেক্ট করো। তার বদলে তোমরা কি পাবে, আমরা যখন এখান থেকে শাল গাছ আমরা বিক্রি করব, ভারত সরকার যেটা বিক্রি করবে তার 25% টাকা আমরা তোমাদেরকে দেব। দ্বিতীয়ত, এই জঙ্গলের গাছের গুঁড়ি মানে গাছ কাটা বাদ দিয়ে বাকি জঙ্গল থেকে যা পাওয়া যায়, মধু থেকে শুরু করে শুকনো পাতা থেকে শুরু করে মোম থেকে শুরু করে যা আছে সবটা তোমাদের। অর্থাৎ 100% মাইনর ফরেস্ট, মানে বনের থেকে যেটা মাইনর ফরেস্ট থেকে যা যা পাওয়া যায় সেগুলো সব তোমাদের, আর 25% রেভিনিউ সেটাও তোমাদের। এটা উনি বললেন যে আমি পারবো না, চলো আমি আর তুমি জয়েন্টলি যৌথভাবে এই জঙ্গলকে রক্ষা করি সেখান থেকে। এবং এটা আরবারি মডেল এবং বিশাল এটা হিট হলো। প্রথম দিকে ভেবেছিল কেউ হবে না, বাট ওনার এই দূরদর্শিতাতে মারাত্মক, কারণ আলটিমেটলি 50,000 লোককে আমি যদি বলি যে তোমাকে আমি একটা কিছু দেব, যখন দেখবি যে কোথাও ফ্রিতে খাওয়ানো হয় তুই দেখবি সবাই সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, মানে কিছু যদি পাওয়া যায় লোকে রাজি। যেহেতু কিছু বললো 100% এই জঙ্গলে সবকিছু, কোনো রেস্ট্রিকশন নেই, তোমরা যাবে জঙ্গল থেকে এই সব জিনিসপত্র নিয়ে নেবে, আর যা টাকা আয় হবে জঙ্গল থেকে তাদের 25% তোমাদেরকে দেবো, তোমাদের কাজ শুধু যাতে চোরা শিকারীরা ঢুকতে না পারে। অ্যাকসেপ্ট করে নিল এবং সেই থেকে শুরু হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ জয়েন্টলি যৌথভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট প্লাস লোকাল পিপল, এই দুজনে মিলে যৌথভাবে জঙ্গলকে রক্ষা করার এই যে মডেল, যেটা এই অজিত বাবু শুরু করেছিলেন 1971 সালে ওয়েস্ট বেঙ্গলে, যেটাকে আরবারি মডেল বলে শাল গাছ প্রোটেকশনের জন্য, সেটাই এখন সারা ভারতবর্ষে চলছে। কারণ স্বাভাবিক, এর ফলে এক তো হচ্ছে চোরা শিকারীরা ঢুকতে পারবে না, দুই যারা লোকাল যে অর্থনীতি সেটাও স্ট্রং হচ্ছে, লোকাল অর্থনীতি স্ট্রং হচ্ছে, দুটোই লাভ হচ্ছে। ওখানকার লোকাল মানুষদেরও আয় হচ্ছে, কাজের ব্যবস্থা হচ্ছে, প্লাস চোরা শিকারীও বন্ধ হচ্ছে, জীববৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে। এই ধরে এটা লিখে দিতে পারবো যদি বুদ্ধি থাকে। আর একটা টার্ম হচ্ছে পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, মানে একটা জায়গা, একটা লোকাল যে কোনো একটা জায়গায়, একটা মিউনিসিপ্যালিটি হতে পারে কিংবা একটা ব্লক হতে পারে, যা হোক একটা 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 ব্লক বা একটা মিউনিসিপ্যালিটি, সেই জায়গাতে যত রকম জীব রয়েছে, অনেক গাছ রয়েছে, অনেক প্রাণী রয়েছে, তার একটা খাতা মেনটেন করা, যেখানে এই গাছগুলো রয়েছে, এই গাছগুলো এখানে রয়েছে, এই প্রাণীগুলো এখানে রয়েছে, এই ঔষধি গাছগুলো এখানে রয়েছে, এই একটা খাতা মেনটেন করা। এই খাতা মেনটেন করার ফলে কি হবে, অনেক লাভ। এক তো হচ্ছে তোদের কাছে পুরো যে জীববৈচিত্র্যের পুরো ডেটাটা তোদের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে। আমরা যখন খুলবো আমরা দেখতে পাবো যে এই জায়গাতে এতগুলো গাছ, এতগুলো ঔষধি গাছ রয়েছে, এতগুলো প্রাণী রয়েছে, এত ধরনের প্রাণী রয়েছে। তার ফলে যদি কখনো কোনো প্রাণীর সংখ্যা কমে যায় আমরা কিন্তু সেটা ক্যালকুলেট করতে পারবো, আমরা সাবধান হতে পারবো যদি এতগুলো প্রাণী ছিল এখন এতগুলো রয়েছে। অর্থাৎ আমরা যদি এই খাতাটাকে মেনটেন করতে পারি আমরা কিন্তু জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারবো। যখনই কোনো একটা সংখ্যা কমে যাবে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটা কমতে শুরু করেছে, তো এই জিনিসগুলোকে আমরা খেয়াল করতে পারবো। এবং 2 নম্বর হচ্ছে যখনই এরকম কিছু হবে, যখনই এরকম সংখ্যা কমতে শুরু করবে, বাড়তে শুরু করবে, আমরা আমাদের স্টেপ নিতে শুরু করব। অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই দুটোই খুব ইম্পর্টেন্ট, যেখানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে লোকাল পিপল এবং
বন দপ্তর দুজনে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে এবং পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারের লোকাল এরিয়াতে তাখানে কত রকমের জীব রয়েছে সেটার একটা খাতা মেনটেন করা হয়, যাতে পরবর্তীকালে যদি সেটা এদিক ওদিক হয় তাতে যাতে মেনটেন করা যায়। সুন্দরবনের কিছু সমস্যা নিয়ে প্রশ্ন করে, সুন্দরবনের কি সমস্যা আছে। সুন্দরবনের সমস্যা একটা প্রশ্ন আসে তোদের অনেক সময়, সুন্দরবনের কি কি সমস্যা, এটা কমন সমস্যা, সবাই জানিস। সুন্দরবনের মধ্যে নগরায়ন হয়েছে, লোকের এখন বাড়ি তৈরি করতে শুরু করেছে, হয়তো ফ্ল্যাটও তৈরি হয়েছে, আমি জানি না। তো স্বাভাবিকভাবে সেগুলো যদি হয় তাহলে জঙ্গল কেটেছে, এবং জঙ্গল কেটেছে মানে সেখানে বিপদ হবে। মিষ্টি জলের একটা অভাব রয়েছে, স্বাভাবিকভাবে এটা লবণাক্ত জায়গা এবং সেখানে মিষ্টি জলের একটা অভাব, এটা সুন্দরবনের একটা সমস্যা। বারবার প্রাকৃতিক দুর্যোগ হয়, সাইক্লোন হয়, বন্যা হয়, যার ফলে বহু সময় কৃষি জমি থেকে শুরু করে বাড়ি ঘরদোর সমস্ত কিছু ধ্বংস হয় বারবার প্রাকৃতিক দুর্যোগে। পলিউশন একটা বড় ব্যাপার, যেহেতু শিল্প হয়েছে, পলিউশন হয়েছে, তার জন্য প্রচুর জলজ প্রাণী এবং গাছপালা সবারই ক্ষতি হয়েছে। উষ্ণায়নের জন্য জলস্তর বেড়েছে এবং জলস্তর বাড়ার জন্য অবভিয়াসলি অনেক দ্বীপ হয়তো কিছুদিনের মধ্যে ডুবে যাবে, কারণ সুন্দরবনে প্রচুর দ্বীপ রয়েছে, তো অনেকগুলো দ্বীপ ডুবে যেতে পারে। এবং অবভিয়াসলি একটা ভারসাম্য নষ্ট হয়েছে, যেহেতু অবভিয়াসলি প্রচুর গাছপালা কাটা হয়েছে, চোরা শিকারি হয়েছে, ভিতরে জঙ্গল ফাঁকা হয়ে গেছে, তার জন্য বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটাও নষ্ট হয়েছে। তাহলে সুন্দরবনের সমস্যা কি? সুন্দরবনের যে কেউ তো বলতেই পারবে, আর তোরাও কমন সেন্সে বলতে পারিস যে সুন্দরবনের সমস্যা হচ্ছে নগরায়ন হয়েছে, দূষণ হয়েছে, মিষ্টি জলের একটা অভাব রয়েছে, বারবার এখানে দুর্যোগ হয়। তো যে কোনো লোক এগুলো কমন সেন্স দিয়েই বলতে পারবে, এর জন্য কিন্তু আলাদা করে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই যে জীববৈচিত্র্য এত কিছুর মধ্যে তোদের 5টা প্রাণীর সংরক্ষণের জন্য ভারত সরকার কি করেছে সেটা শুধু জানতে হবে, যে 5টা প্রাণীর সংরক্ষণের জন্য জীববৈচিত্র্য মানে 5টা জীব, সে মধ্যে গাছেদের পড়তে হয় না, 5টা প্রাণীর সংরক্ষণের কথা তোদেরকে পড়তে হয়। বাঘ, গন্ডার, সিংহ, কুমির এবং রেড পান্ডা। এবং এদের সংরক্ষণের জন্য অ্যাকচুয়ালি অনেক মানে স্বাধীনতার পর থেকে অনেক কিছু হয়েছে, তোদেরকে শুধুমাত্র একটা করে প্রজেক্টের নাম জানতে হবে এবং আর কিছু জানতে হবে। এবং যদি বলি যে এদের প্রশ্ন আসে যে এদের মানে মানে আমরা কেন কনসার্ন, কেন বাঘের সংখ্যা কমে যাচ্ছে বা গন্ডারের সংখ্যা কেন, সবার কারণ সেম, চোরা শিকারি, সবার ক্ষেত্রে কারণ সেম, লিখে দিবি চোরা শিকারি, বাঘকেও মারছে, গন্ডারকেও মারছে, সিংহকেও মারছে, কুমিরকেও মারছে, রেড পান্ডাকেও মারছে, তাহলে চোরা শিকারি, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ লিখবি যে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে, অর্থাৎ তুই যদি গাছপালা কেটে দিস, তুই যদি হিমালয়ের গাছপালা কেটে দিস, ওখানকার যদি হয় তাহলে সেটার জন্য তোর অবভিয়াসলি তারা কোথায় থাকবে, তাহলে এটা। এবার কুমির টুমিরের ক্ষেত্রে তুই আলাদা করে লিখতে পারিস যে জেলেদের মানে সবই আলটিমেটলি শিকারী, তার মানে শিকার মানে অতিরিক্ত শিকার হচ্ছে, এটা একটা কারণ। আর 2 হচ্ছে ওদের বাসস্থান পাচ্ছে না ওরা, অর্থাৎ তাদের বাসস্থান নষ্ট হচ্ছে। তাই সবার ক্ষেত্রে তুই সেম কারণ লিখতে পারিস, যে একটা হচ্ছে চোরা শিকারী এবং আর একটা হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে, এবং 3 নম্বর হচ্ছে ওরা ওদের বাসস্থান পাচ্ছে না। সবার ক্ষেত্রে তুই সেম পয়েন্ট লিখতে পারিস, আলাদা করে কোনো ব্যাপার নেই, প্রত্যেকেরই সেম। জঙ্গল নেই, থাকবে কোথায়? 2 নম্বর হচ্ছে, এবং সেই জন্য তুই এরকম ভাবে 3টে পয়েন্ট লিখতে পারিস, একটা হচ্ছে চোরা শিকারী মেরে ফেলছে, 2 বাস্তুতন্ত্রের একটা ভারসাম্য নষ্ট হয়ে যার জন্য বাস্তুতন্ত্রের ভারসাম্য এটা একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওদের বাসস্থানের অভাব এবং প্রজননের সমস্যা, যেহেতু বাসস্থান পাচ্ছে না সেই জন্য প্রজননের সমস্যা হচ্ছে, কারণ প্রজননের জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার। তুই 4টে পয়েন্ট লিখতে পারিস, তাহলে 4টে পয়েন্ট লিখে দিবি। 1 নম্বর লিখবি চোরা শিকারী, 2 নম্বর লিখবি বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে, 3 নম্বর লিখবি বাসস্থানের অভাব, 4 নম্বর লিখবি প্রজননের সমস্যা হচ্ছে। প্রজননের সমস্যা হচ্ছে কেন? কারণ বাস্তুতন্ত্র নেই, কারণ জায়গা নেই, থাকার জায়গা নেই, তো রিপ্রোডাকশন হবে কিভাবে? তো এই 4টে পয়েন্ট সবার জন্য তুই লিখতে পারিস। 1 চোরা শিকারী, 2 বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট, 3 বাসস্থানের অভাব, 4 প্রজননের সমস্যা। সবার ক্ষেত্রে 4টে পয়েন্ট লিখতে পারিস। বাঘের জন্য প্রজেক্ট টাইগার 1971 সাল বা 70 সালে শুরু হয়েছিল, যাই হোক এটা সুন্দরবনকে কেন্দ্র করে, এবং অবভিয়াসলি লাভ হয়েছে এবং সেখানে বাঘের সংখ্যা বেড়েছে। গন্ডারের জন্য অনেক প্রজেক্ট আছে, প্রজেক্ট রাইনো রয়েছে বা রাইনো ভিশন 2020, যেটা 2005 সাল থেকে শুরু হয়েছিল, যেটা শুরু হয়েছিল মেইনলি আসামের মানস বা কাজিরাঙ্গা সেই জঙ্গলগুলো থেকে, এবং এখন কিন্তু এখানে জলদাপাড়াও ইনক্লুডেড হয়ে গেছে, অর্থাৎ যেখানে এই সমস্ত আমরা বিশেষ করে এক শৃঙ্গ গন্ডারগুলোকে আমরা প্রোটেক্ট করি। তো আসামের কাজিরাঙ্গা মানস এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়া রাইনো ভিশন 2020। সিংহর জন্য একটা এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রোগ্রাম, এশিয়াটিক লায়ন সংরক্ষণ প্রজেক্ট নেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু গির জাতীয় উদ্যান
স্যাংচুয়ারি, বললাম গির স্যাংচুয়ারি আবার ন্যাশনাল পার্কও দুটোই রয়েছে। তো গির ন্যাশনাল পার্কে সেই সিংহ সংরক্ষণ, কুমিরের জন্য প্রজেক্ট ক্রোকোডাইল একটা রয়েছে, আর একটা রয়েছে কুমির সংরক্ষণ এবং প্রজনন প্রজেক্ট একটা রয়েছে। তো সেটার জন্য মেনলি উড়িষ্যার ভিতরকণিকা কিংবা চম্বলেও, বাট ভিতরকণিকা সব থেকে পপুলার, উড়িষ্যার ভিতরকণিকাতে কুমির সংরক্ষণের জন্য সেটা একটা রয়েছে। এবং রেড পান্ডা আমাদের দার্জিলিং এ যেটা রয়েছে, দার্জিলিং এর পদ্মজা নাইডু যেটা চিড়িয়াখানার দার্জিলিং এর, সেইখানে রেড পান্ডা, সেটা সবাই দেখেছে। এবং সেখানে রেড পান্ডার এতটাই সংখ্যা এখন কমে গেছে, আমি বলেছিলাম যখন একদম সংখ্যার শেষে দেখ বাঘ অনেক রয়েছে, সিংহ রয়েছে, কিন্তু রেড পান্ডা লাস্ট একদম। সেই জন্য আমরা বাঁচানোর জন্য রেড পান্ডার এখন জিন কনজার্ভ করা শুরু করেছি। আমরা কিন্তু এখন রেড পান্ডার জিনগুলোকে কনজার্ভ করা শুরু করেছি, এবং সেই জন্য এই রেড পান্ডার ক্ষেত্রে আমরা ক্রায়ো প্রিজার্ভেশন করছি ওদের জিনের। সেই জন্য এই ফ্রোজেন জু, এই কনসেপ্টটা এসছে রেড পান্ডার ক্ষেত্রে, ফ্রোজেন জু, যেখানে আমরা রেড পান্ডার জিনকে ক্রায়ো প্রিজার্ভ করছি। তো এই ফ্রোজেন জু কনসেপ্টটা এই রেড পান্ডার ক্ষেত্রে এসছে। তো এটার সাথে সাথে আমরা কিন্তু জীববৈচিত্র্য গল্পের মতো কনসেপচুয়ালি পড়ে ফেললাম। আমার মনে হয় যে এরকম ভাবে তোরা কখনো পড়িসনি, এভাবে তোরা ভাবিসনি, তবে আশা করা যায় বুঝতে পারলি জীবের এই যে বৈচিত্র্য, জীববৈচিত্র্য, যেখানে প্রচুর জীববৈচিত্র্য নিজস্ব ছিল, এন্ডেমিক ছিল, এবং যেখানে 70% আজকে নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমরা হটস্পট বলি। কেন নষ্ট হলো সবাই জানে, এবং রক্ষা করার জন্য আমরা কি করব, আইদার ইন সিটু করব, যার এক্সাম্পল ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ, কিংবা বাইরে নিয়ে গিয়ে করব চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, কিংবা ক্রায়ো প্রিজার্ভেশন। সুন্দরবনের সমস্যা কি কি তোরা সবাই জানিস। এবং বায়োডাইভার্সিটি প্রোটেক্ট করার জন্য দুটো মারাত্মক ইম্পর্টেন্ট ব্যাপার, একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যার গল্প তোদেরকে বললাম, আর একটা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, সেখানে তোরা সমস্ত কিছু মেনটেন করবি, এবং 5টা প্রাণীর যে বিভিন্ন রকমের প্রজেক্ট এবং কোথায় দেখতে পাওয়া যায় সেগুলো আমি বললাম। আশা করা যায় আজকে ক্লাস তোদের ভালো লাগলো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেয়, কারণ এরপরে আস্তে আস্তে লাইভ ক্লাস শুরু হবে, ওয়ান শট ক্লাস শুরু হবে, সেগুলোর সমস্ত সাজেশন লিঙ্ক আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে দেবো। সবাইকে ধন্যবাদ, পড়তে থাক, থ্যাংক ইউ।